যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান সাহেব, আমরা দেখেছি ওনার যেই রাজনৈতিক জীবন, উনি ছাত্রলীগের রাজনীতি দিয়ে শুরু করে এবং পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধে ৭১ সালে ওনারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে মুক্তিযোদ্ধা হিসেবে না, মুজিব বাহিনীর সদস্য হিসেবে। এবং এই মুজিব বাহিনী ৭১ সালে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গায় যুদ্ধ করেছে, এগুলো আমরা ইতিহাসে পাই। এবং ৭১ পরবর্তীতে এই মুজিব বাহিনী রক্ষী বাহিনী নামে একটা বাহিনী গঠন করে, যারা পরবর্তীতে বাকশাল কায়েমের পথ সুগম করে। এবং সেই বাকশাল এবং মুজিব বাহিনীর অত্যাচারে এই দেশে যে ৭৪-এর দুর্ভিক্ষ নেমে আসে, সেই ৭৪-এর দুর্ভিক্ষে এই রক্ষী বাহিনীর অত্যাচারে তাদের লুটপাট, তাদের মাধ্যমে খাদ্য চুরি, খাদ্য সংকট, দেশে দুর্ভিক্ষ হয়। এই রক্ষী বাহিনী সিরাজ শিকদারের মতন একজন মুক্তিযোদ্ধা, একজন বিপ্লবী নেতা, জহির রায়হানের মতন একজন বিপ্লবী নেতা সহ জাসদের যেই ৪০,০০০ নেতাকর্মী মুক্তিযোদ্ধা সহ হত্যা করেছে, এর পিছনে এদের দায়। ৭৫-এর ১৫ই আগস্ট সেই বাকশাল মুক্ত হয়ে আমরা বাকশাল মুক্ত হওয়ার পর পরবর্তী বাংলাদেশে এই ফজলুর রহমান বিভিন্ন দলের রাজনীতি করে অবশেষে বিএনপির গাড়ে সওয়ার হয়। উনি আসলে বিএনপির রাজনীতি করে না বিএনপির গাড়ে সওয়ার হয়ে সেই বাকশালী বয়ান ফেরি করে বেড়ায়, আমরা এটা নিয়ে সন্দিহান। ওনার রিসেন্ট যে বক্তব্য, সেই বক্তব্য অনুযায়ী আসলে উনি বিএনপির কথা বলে না। উনি বিএনপির সে যে আমরা একটা শব্দ শুনি প্রায় গুপ্ত রাজনীতি, উনি বিএনপিতে থেকে সেই গুপ্ত রাজনীতি করে। এবং উনি আপনার বাকশালের পেতাত্তা ওনার উপর ভর করে আছে, উনি সহ আরও কিছু লোকজন যারা সেই বাকশালী বয়ান ফেরি করে বেড়ায়। আমরা দেখেছি ২০০৮-এ একটা নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার গঠন করে এবং ২০০৮ থেকে পরবর্তী ২০২৪ পর্যন্ত যে আওয়ামী শাসন, আওয়ামী লীগের ফেসিস্ট হয়ে ওঠা, এটা একদিনে আওয়ামী লীগ ফেসিস্ট হয়ে ওঠে নাই। ২০০৮ থেকে ১৩ সাল পর্যন্ত যে রাজনৈতিক পরিস্থিতি ছিল, বিরোধী দলগুলো এই দেশে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারত, সভা সমাবেশ করতে পারত। বাট ১৪ নির্বাচন পরবর্তী যে সময়টা, আস্তে আস্তে ১৪ পরে ১৯ নির্বাচন পরবর্তী সময়টা, ডে বাই ডে তারা তাদের অত্যাচারের মাত্রা, তাদের জনগণের ভাষা কেড়ে নেওয়া, জনগণের মুখ বন্ধ করা, বিরোধী দলের উপর দমন নিপীড়ন, এই জিনিসগুলো আমরা দেখছি। আর এই যে আপনার আওয়ামী লীগের ফেসিস্ট হয়ে ওঠা, এটার পিছনে সবচেয়ে বড় দায় ছিল আমাদের সুশীল সমাজের এবং আমাদের তৎকালীন বিরোধী দল ছিল বিএনপি। আমি বলবো বিএনপিরও দায় ছিল। বিরোধী দল হিসেবে বিএনপির যে ভূমিকা নেওয়া দরকার ছিল, সেই জোরালো ভূমিকা বিএনপি নিতে পারে নাই। ৫ই আগস্ট পরবর্তী সময় বিএনপির প্রেস সচিব ছিল একসময় মারুফ কামাল খান, ওনার একটা ফেসবুক পোস্ট উনি লিখেছিল যে আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রামগুলো কেন সফল হয় নাই, শুধু ছাত্রলীগ, যুবলীগ, বা আওয়ামী লীগের সন্ত্রাসী বা পুলিশের অত্যাচার, এটাই ছিল এরকম না। আমাদের দলের ভিতরে একটা মহল ছিল শেষ পর্যন্ত যাদের কারণে আমাদের আন্দোলন সংগ্রামগুলো সফলতার মুখ দেখে নাই। আমরা দেখেছি যে গুলশানে খালেদা জিয়ার যে স্থায়ী কমিটির মিটিং করার সময় ওইখানে এমন যন্ত্র ছিল যেটা থেকে কথাগুলো পাচার হয়ে অন্য একটা জায়গায় চলে যেত, বিরোধী দলের কাছে বা তৎকালীন সরকারি দলের কাছে, এজেন্সির কাছে, এবং মোবাইল ছাড়া মিটিং করেছে, এরকম আমরা বিভিন্ন মিডিয়াতে দেখেছি। তো বর্তমান সময়ে ফজলুর রহমান সাহেব যে বক্তব্যগুলো দিয়েছে, এই বক্তব্যগুলোর মধ্যে আমরা দেখতে পাই গত এক বছরে যে জুলাই বিপ্লবীরা রাজাকারের বাচ্চা। তো তৎকালীন ফেসিবাদী সরকার প্রধান শেখ হাসিনা গত বছর ২৪শে জুলাইয়ে যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কোটা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা কোটা পাবে, এটা ছিল কিন্তু আমি মনে করি জুলাই বিপ্লবের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। এবং এই কথার পরেই আমরা ক্যাম্পাসগুলোতে দেখলাম যে ছাত্রছাত্রীরা রাতে বের হয়ে আসলো এবং তুমি কি আমি কি, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এই স্লোগানে মুখরিত করলো। পরবর্তী বিষয়গুলো তো আপনারা সবাই জানেন। তো সেই ২৪ পরবর্তী বাংলায় ফজলুর রহমান সাহেব জুলাই বিপ্লবীদেরকে রাজাকারের বাচ্চা বলে উল্লেখ করে। ৫ই আগস্টে নাকি ৭১ পরাজিত হয়েছে, ৫ই আগস্টে নাকি আপনার কালো শক্তির বিজয় হয়েছে। তো আমি আপনাদের মাধ্যমে বিএনপির কাছে এবং ফজলুর রহমান সাহেবের কাছে প্রশ্ন রাখতে চাই, আমরা দেখেছি জুলাই বিপ্লবে বিএনপি সহ ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দলগুলোর একটা বড় অংশগ্রহণ ছিল।
আমরা যে স্লোগান দিয়ে আজও সাইদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, সেই ওয়াসিম আইকনিক আমাদের যে কয়েকজন শহীদ আছে, একজন ওয়াসিম কিন্তু ছাত্রদলের রানিং একটা পোস্টে ছিল চিটাগংয়ে। ওয়াসিম সহ ছাত্রদল, যুবদল এর অনেক নেতাকর্মী রাস্তায় প্রাণ দিয়েছে, আহত হয়েছে। এবং বিএনপির তরফ থেকেও বিভিন্ন সময়ে বিএনপির দল করে এরকম শহীদের সংখ্যা 400, 500 বা বিভিন্ন সংখ্যায় উল্লেখ করা হয়েছে। বিএনপির একজন নেতা তারেক রহমানকে 5ই আগস্টের নায়ক হিসেবে উল্লেখ করে। তো এই যে ব্যাপারগুলো, তাহলে বিএনপি তো এই বিপ্লবের একজন বড় স্টেক হোল্ডার। তাহলে বিএনপি কি সেই কালো শক্তি? বিএনপির একজন নেতাকে এটা বলতে পারে? আমরা জুলাইয়ের যারা ছিলাম, যারা ছাত্রদেরকে যখন আমরা রাস্তার মধ্যে মারতে দেখলাম, তাদের রক্ত জড়তে দেখলাম, আওয়ামী সন্ত্রাসী পুলিশ, তৎকালীন আমরা বলি পুলিশ লীগ, হ্যাঁ, তৎকালীন বিভিন্ন বাহিনী, তখন আমরা যে রাস্তায় নেমে আসলাম, তাদের পাশে দাঁড়ালাম, আমরা কি সবাই কালো শক্তি? তো এই যে সফল গণ অভ্যুত্থান, যে বিপ্লব, 24-এর বিপ্লব, এটা কি কালো শক্তি করেছে? তো আমরা ইদানিং দেখতে পাচ্ছি বিপ্লবীদের মধ্যে একটা অংশ সেই সুশীল সাজার চেষ্টা করছে, যেই সুশীলতা আওয়ামী লীগকে ফেসিবাদ কায়েম করতে সুযোগ করে দিয়েছিল। বিপ্লবীদের একটা অংশ সুশীল সাজার চেষ্টা করতেছে। তারা বিভিন্ন মিটিং মিছিলে মানে ক্ষমতার ভাগ বাটোয়ারা করার জন্যে তারা সুশীল সাজতেছে। এই সুশীলতা, হ্যাঁ, এবং তাদের বিপ্লবের বিপক্ষে যারা অবস্থান নিচ্ছে তাদের চুপ থাকা আওয়ামী পুনর্বাসনের পথটাকে সুগম করে দিচ্ছে। তো আজকে ফজলুর রহমান সাহেব একটা সংবাদ সম্মেলন করেছে। তো আমরা কালকে রাত 3টার আগে থেকে এখানে অবস্থান করছি। আমাদের সাথে অনেক ছাত্র জনতা ছিল। ছাত্ররা সকালবেলা তাদের স্কুল ছিল, ক্লাস ছিল, তারা চলে যায়। কিছু গ্রুপ গেছে, কিছু গ্রুপ আসছে। তো উনি 11টা 43 এখান দিয়ে বের হয়ে যায়। আমরা রাস্তা পার হয়ে ওনার বাসার সামনে যাই নাই। এটাকে আপনারা সারাদিন ছিলেন, হ্যাঁ, বিভিন্ন গণমাধ্যমে এসেছে যে আমরা মব করেছি। আপনারা ওনার বাসার যারা সিকিউরিটি গার্ড আছে তাদেরকে জিজ্ঞেস করেন, প্রশাসনের যে ভাইয়েরা ছিল তাদেরকে জিজ্ঞেস করেন, আপনারা যারা ছিলেন আপনারা নিজের চোখে দেখেছেন আমরা কি মব করার চেষ্টা করেছি না শান্তিপূর্ণ অবস্থান করেছি। এবং ওনাকে নাকি হত্যার হুমকি দেওয়া হয়েছে। আমাদের কোনো বক্তব্য, কোনো কথাই কি ওনাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে কিনা আপনারা দেখেন। আপনারা তো অনেক কিছুই রেকর্ড করেছেন, আমাদের কারো বক্তব্য এই ধরনের কোনো কিছু এসেছে কিনা। এবং উনি রিসেন্ট যে বক্তব্যগুলো দিয়েছে সেই বক্তব্যের উপর উনি অনেক মিথ্যাচার করেছে। উনি রিসেন্ট যে বক্তব্যগুলো দিয়েছে, যেগুলো রেকর্ডেড, সেই বক্তব্য সংবাদ সম্মেলন মিথ্যাচার করেছে, শেষে মায়াকান্না করেছে, আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবে, আমাকে কেন মেরে ফেলার হুমকি দিবে। আমরা তো ওনাকে মেরে ফেলার হুমকিও দেই নাই, ওনার বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নিতে পারবো না। কেন আমরা আইনি ব্যবস্থা নিতে যাই নাই সেটার ব্যাখ্যা আমি দিচ্ছি। ওনার যেই উক্তিগুলো ছিল এগুলো রাষ্ট্রের ভারসাম্য নষ্ট করেছে। এইরকম ব্যক্তি রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ, ক্ষতিকর, তাদের কাজকর্ম ষড়যন্ত্রমূলক, আশঙ্কাজনক, যা দেশি ইন্ধন কিংবা বিদেশি ইন্ধনে হতে পারে। এমন একজন ব্যক্তিকে রাষ্ট্র কেন গ্রেফতার করবে না? ওনার যে বক্তব্য, ওনার যে রিসেন্ট কাজকর্ম, এগুলো রাষ্ট্রের বিপক্ষে ওনার অবস্থান নেওয়া, এটার ব্যবস্থা রাষ্ট্র নিবে। আমরা শুধু দাবি জানাইছি রাষ্ট্রের কাছে ওনাকে গ্রেফতার করেন, আমরা কেন ব্যবস্থা নিতে যাব? আরেকটা ব্যাপার ছিল ফজলুর রহমান সাহেবের বক্তব্যে যে বিপ্লবীরা অভিনয় করেছে, জুলাইয়ে বিপ্লবীরা অভিনয় করেছে, তারা অভিনেতা, তারা নেতা না, এরকম একটা বক্তব্য। আমরা আজকে জাতীয় নাট্যশালার পাশে আমরা আজকে অভিনয় করেছি, হ্যাঁ, জুলাই শক্তি অভিনয় করেছে। আমরা আজকে একদিনের বিপ্লবের অভিনয় করেছি। আমরা আজকে যেটা করেছি সেটা রিহার্সাল, গ্রেপ্তারের রিহার্সাল রাত থেকে। আগামী দিনে কোনো ব্যক্তি যদি, এই বাংলাদেশের কোনো ব্যক্তি যদি 71 নিয়ে, আমাদের মহান মুক্তিযুদ্ধ নিয়ে, 24 নিয়ে, জুলাই বিপ্লব নিয়ে এবং বাংলাদেশ নিয়ে, এই রাষ্ট্র নিয়ে কোনো প্রকার কটূক্তি করে, জুলাই বিপ্লবী ছাত্র জনতা ছেড়ে কথা বলবেন, এটার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তখন রিহার্সাল হবে না, অ্যাকশনে যাবো। আমরা আপনাদের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তী সরকারকে জানাতে চাই, গতকালকে জুলাই কেন্দ্রিক গড়ে ওঠা 97টা সংগঠন একত্রিত হয়ে ফজলুর রহমান সাহেবকে গ্রেফতারের জন্য একটা আলটিমেটাম দিয়েছে 24 ঘন্টার, যা এখনও শেষ হয় নাই। তো সেই আলটিমেটামটা যখন শেষ হবে, আমরা যারা আছি জুলাই বিপ্লবের বিভিন্ন সংগঠন যারা আছে সবার সাথে আমরা কথা বলে আমরা নতুন কর্মসূচি ঘোষণা করব। আমরা কি নতুন কোনো আলটিমেটাম দিব, না রাষ্ট্র আমাদের আলটিমেটাম ছাড়াই রাষ্ট্র ওনাকে গ্রেফতার করবে, রাষ্ট্র ওনার বিচার করবে, সেটা আমরা রাষ্ট্রের উপর ছেড়ে দিতে চাই, বর্তমান সরকারের উপর ছেড়ে দিতে চাই। ধন্যবাদ। আর এক মিনিট, আমরা আপনাদেরকে কি বলবো?
তাদের কোনো ব্যানার আছে কিনা বা আপনার কি ব্যক্তিগত দৃষ্টি? আর আরেকটা ব্যাপার যেটা হলো যে উনি জাতিকে যে পরিমাণ কষ্ট দিয়েছে এই বক্তব্যের মাধ্যমে, জুলাই বিপ্লবীদের, ৭১-এর মুক্তিযোদ্ধাদের, ওনার প্রতি উদাত্ত আহ্বান থাকবে, উনি সমগ্র জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করবে। এই জাতি যদি মনে করে ওনাকে ক্ষমা করবে। আর রাষ্ট্র তো আসলে ক্ষমা করতে পারে না, রাষ্ট্র তার আইন অনুযায়ী ব্যবস্থা নেয়। রাষ্ট্রের কাছে আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি থাকবে, তারা আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কাপ্পারের ব্যাপারটা ঢুকেবেন, কাপ্পারের ব্যাপারটা না, আমাদের পরবর্তী পদক্ষেপ আমি ইতিমধ্যে বলেছি, গতকালকে পরিচয় দিচ্ছি। যে ৯৭টা সংগঠন ২৪ ঘন্টা আলটিমেটাম দিয়েছে ওনাকে গ্রেফতারের, সেই সময়টা এখনো শেষ হয়নি। তো সেই সময়টা শেষ হলে আমরা ওই সংগঠনগুলোর সাথে একত্রিত আমরা কথা বলে নতুন কর্মসূচি আছে। আমরা কারা? আমরা উত্তরার বিপ্লবী ছাত্র জনতা। জি, বিপ্লবী ছাত্র জনতা। আমরা মূলত আপনারা জানেন যে আমরা বলে থাকি জুলাই বিপ্লবের প্রবেশদ্বার উত্তরা। ৫ই আগস্ট উত্তরা যখন ওপেন হয়ে যায়, উত্তরা থেকে লাখ লাখ লোক যখন গণভবনের দিকে যাত্রা শুরু করে, তখন কিন্তু শেখ হাসিনা তার দুপুরের খাবার খেতে পারে না, তাকে ৪৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয়। আর উত্তরা ওপেন হওয়ার পর যাত্রাবাড়ি, মিরপুর বিভিন্ন পয়েন্টগুলো ওপেন হয় এবং সবাই চলে আসে। তো উত্তরাতে আমরা গতকালকে মশাল মিছিল করেছি সন্ধ্যার পর। আমাদের ওই যে নিচে যে ব্যানারটা দেখতেছেন, ওই মশাল মিছিলের ব্যানার, এখানে বৃহত্তর উত্তরার ছাত্র জনতা, সাধারণ ছাত্র জনতার। তো আমরা উত্তরা থেকেই এখানে এসেছি, যেহেতু গ্রেফতারের একটা আলটিমেটাম দেওয়া হয়েছে, সরকার যেন গ্রেফতার করে। আমরা ওনার বাসার সামনে অবস্থান নিয়েছিলাম। আমরা এই সংবাদ সম্মেলনের পর আপনাদের সাথে আপনাদের প্রশ্ন নিব, আপনাদের প্রশ্ন উত্তর দেবো, তারপরে আমরা আমাদের অবস্থান কর্মসূচি সমাপ্তি ঘোষণা করব। এবং যেটা বলেছি যে পরবর্তী সবার সাথে বসে আমরা পরবর্তী কর্মসূচি আপনাদেরকে জানিয়ে দেব। আজকে আপনি এক করতে পারেন না। ৭১ আমাদের এই দেশের স্বাধীনতা, এই দেশের মানচিত্র, এই দেশের পতাকা এনে দিয়েছে। আমরা ৯ মাস যুদ্ধ করে আমরা স্বাধীনতা পেয়েছি। ৭১ মহান, ২৪ মহান না সেটা বলছি না, বাট ৭১ আর ২৪কে প্যারালাল করবেন না। ৭১-৭১-এর মতোই মহান, ২৪-২৪-এর মতোই মহান। বর্তমান প্রজন্ম ৭১ দেখে নাই, আমরা ৭১ দেখি নাই, আমরা শুনেছি আমাদের পূর্বপুরুষদের কাছে। বাট আমরা একটা কথা বলি, যারা স্বচক্ষে ২৪ দেখে, জুলাই বিপ্লব দেখে এটাকে ধারণ করতে পারে না, আসলে তারা ৭১কেও ধারণ করতে পারে না। তারা ৭১ নিয়ে ব্যবসা করে, তারা ৭১কেও